শুরু হয়েছে চলতি মৌসুমের হজ যাত্রা। ভোরে 409 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি। এরপর 419 জন যাত্রী নিয়ে সোয়া 7টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। এই দুটি ছাড়াও আজ মোট 7টি ফ্লাইট রয়েছে। বিমানের প্রথম ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান হজ যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ এবং সব ধরনের সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। দেখুন নূর হাসানের রিপোর্টে বিস্তারিত। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হতে যাচ্ছে পবিত্র মক্কা নগরী। কাবাঘর তাওয়াফের পাশাপাশি আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফায় উপস্থিত হয়ে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর দরবারে হাজির হবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হবে পুরো নগরী। প্রতি বছরের মতো এবারও পবিত্র ভূমিতে হজ পালনে যাচ্ছেন বাংলাদেশিরা। আর হজযাত্রীদের পৌঁছে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার সকাল 7:20 419 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হলেও বাড়তি খরচ নিয়ে অভিযোগ জানিয়েছেন হজযাত্রীদের অনেকে। আমার কোনো অভিযোগ নাই, সবকিছুই সার্বিক পরিস্থিতি আমার কাছে ওভারঅল বেশ ভালোই এবং কমফোর্টেবলই মনে হয়েছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে আমরা সুন্দরভাবে হজ করে আসতে পারি এবং দেশের মঙ্গলের জন্য আমরা দোয়া করতে পারি। খরচ কমালে আরও মানুষ করতে পারে, মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে। এর আগে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আল্লাহর মেহমানদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বানও জানান তিনি। হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া, সিট বেল্ট বাঁধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে। প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে। সার্ভিস অন ডিমান্ডের চেয়ে সার্ভিস ইন অ্যান্টিসিপেশন এর প্রতি খেয়াল রাখতে হবে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। গেল কয়েক বছরের মতো এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন হয়েছে। আর রোড টু মক্কা প্রকল্পের আওতায় বরাবরের মতো হজযাত্রীদের লাগেজ সহ সব মালামাল হোটেলে পৌঁছে দেওয়া হবে। এবছর বাংলাদেশ থেকে নিবন্ধিত মোট 85,231 জন মুসল্লির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যাওয়ার কথা বাকিদের। এসব যাত্রীর অর্ধেকই বহন করবে বাংলাদেশ বিমান। সবশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী 10 জুন, আর 20 জুন হাজিদের ফিরতি ফ্লাইট শুরুর কথা রয়েছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিদের স্রোত এখন পবিত্র মক্কা নগরীর দিকে। পবিত্র এই মহাযাত্রায় সামিল হওয়া হজযাত্রীদের প্রত্যাশা, চোখের পানি ফেলে নিজেদের গুনাহের মার্জনা চাওয়ার পাশাপাশি দোয়া করবেন দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিক আজ। রংপুরের পীরগঞ্জে নানান কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিক পালিত হচ্ছে। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় লালদিঘির ফতেপুর গ্রামে ডক্টর ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি হিসেবে আইয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। 2009 সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 5 ঘণ্টা পর পাবনা ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এরপর থেকেই ঢাকার সাথে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পাকশি বিভাগের ডিআরএম শাহ সুফি নূর জানিয়েছেন, গতরাত 3টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে মুলাডুলি রেল স্টেশনের কাছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে 5 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
সাভারে ৮,০০০ পাওনা টাকার জন্য এক রিকশা চালককে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার দুদিন পরেও অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে উদ্ধার করা হয়েছে ওই রিকশা চালককে। এলাকাবাসী জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারি এলাকায় ৭ মে পাওনা ৮,০০০ টাকার জন্য রিকশা চালক রবিউল ইসলামকে ধরে নিয়ে কুকুরের সাথে শিকলে বেঁধে রাখেন ভাঙাড়ি ব্যবসায়ী মামুন ও তার লোকজন। পরে সেদিনই খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মামুন গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দেয়। পরে ওই রিকশা চালকের পরিবার সাভার মডেল থানায় মামুনের নামে একটি অভিযোগ দায়ের করেন। আন্দোলনের জন্য নতুন করে সংগঠিত হচ্ছে বিএনপি। নিরপেক্ষ সরকারের দাবি সহ ইস্যু ভিত্তিক ধারাবাহিক নানান কর্মসূচিতে যাচ্ছে দলটি। নেতারা মনে করছেন, এতে চাঙা হবেন মাঠ পর্যায়ের কর্মীরা, তৈরি হবে বড় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র। নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন আর জেল দিয়ে আন্দোলন দমন করা যাবে না বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গেল ৪ মাসে জোরালো কোনো কর্মসূচি নিয়ে মাঠে দেখা যায়নি বিএনপিকে। উপজেলা নির্বাচন থেকে দূরে আছে তারা। এমন পরিস্থিতিতে কর্মীদের উজ্জীবিত রাখতে রাজপথের রাজনীতিতে ফের তৎপর হচ্ছে বিএনপি। দলের নেতারা বলছেন, ইস্যুভিত্তিক কর্মসূচি থেকে ধীরে ধীরে বাড়ানো হবে আন্দোলনের গতি। লক্ষ্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। জনসভা, প্রতিবাদ সভা, এই একদলীয় সরকার তাদের বিদায় নিতে হবে, সেখানে একটা গণতান্ত্রিক সরকার আনতে হবে যারা জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব করে। কাজে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না মানুষের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়। সেটা যে ফরম্যাটেই হোক, যে প্রকৃতিতে হোক, যে স্থানে হোক, রাজধানীতে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, আন্দোলনেই আমরা আছি। আমাদের রাজপথের কর্মকাণ্ড শুরু হচ্ছে নতুন করে, এটা বলতে পারেন। আমরা তো মনে করি প্রাণ সঞ্চার হবে নেতাকর্মীদের মধ্যে। দ্রব্যমূল্যের চাপ, বিদ্যুতের যে সংকট, গ্যাসের যে সংকট, এই যে সমস্যাগুলো বিভিন্ন দিক থেকে মানুষকে গ্রাস করছে, এই জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলো থাকবে এবং আমাদের প্রাইম টার্গেট যেটা, সেটাও থাকবে যে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে। সমাবেশের মতো কর্মসূচি থাকবে, বিকল্প অন্য কর্মসূচিও দেওয়া হবে। ২৮শে অক্টোবরের মহাসমাবেশ পণ্ডের পর সুনির্দিষ্ট দিক নির্দেশনার অভাব ছিল, এমন আলোচনা আছে খোদ দলের ভিতরেই। তবে অতীতের ভুল এবার শুধরাতে চায় বিএনপি। তার চেয়েও ভালো একটা পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ ২৮শে অক্টোবরের যে ঘটনাটা হয়েছিল, সেই ঘটনাটার পরবর্তী বিকল্প কি হতে পারত, এটা যেহেতু আমরা সিদ্ধান্ত দিতে পারিনি নেতাকর্মীদের সামনে, বৃহত্তর অংশের কাছে, সেই ভবিষ্যতে যাতে আর সেই অসামর্থ্যতা আমাদের না থাকে। পুরনো মামলায় নেতাদের সাজা আর হাজার হাজার মামলার বোঝা আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন দলটির নেতারা। সরকারের এই যে ফিয়ার ফ্যাক্টর তৈরি করার এই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ইতিমধ্যেই ব্যর্থ হচ্ছে। এগুলো করে গণতন্ত্রকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কোনোদিন রুদ্ধ করা যায় না এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখবেন আমরা শুরু করছি। প্রতিদিন আমাদের 10 জন, 15 জন, 20 জন করে কোর্টে যাচ্ছে এবং তারা জেলে যাচ্ছে নিজেরা স্বেচ্ছায়। যে কর্মীরা স্বেচ্ছায় জেলে যায়, গুলির মুখে যায়, সেই কর্মীদের, সেই দলকে কি কেউ ইচ্ছা করলেই দমাইতে পারে? কাজে বিএনপিকে দমানোর, বিএনপিকে যত দমাইতে চাবে আওয়ামী লীগ, বিএনপি তত সামনের দিকে বাড়বে। আন্দোলনের পাশাপাশি দল পুনর্গঠনের কাজও চলবে বলে জানান বিএনপি নেতারা। অনতিবিলম্বে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি 6 আসামিকে খালাস দেয়া হয়েছে। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। মামলার অভিযুক্ত 9 আসামির মধ্যে 5 জন পলাতক। তারা হলেন বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম, সেলিম খান, হারুনুর রশিদ ও আদনান সিদ্দিকী। এছাড়া জামিনে আছেন আসামি আশিস রায় চৌধুরী, তারিক সাইদ মামুন ও ফারুক আব্বাসী। আর কারাগারে আছেন শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানী বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়।
তারা যখন শুনবেন যে যারা গুলি করেছিল তারা খালাস পেয়েছে, আপনাদের বলা আগে আমি বললাম যে আমরা অবশ্যই এই রায়টা আমরা বিশ্লেষণ করব, পাওয়ার পরে পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরে তারপরে আমরা আপিলে যাবো, তারপরে সেটা সিদ্ধান্ত নেব। অবশ্যই এই ধরনের কোনো যদি এখানে আইনের ব্যত্যয় ঘটে থাকে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আপিলে যাব। কোনো অবস্থাতেই এটাকে অ্যাকসেপ্ট করা যায় না, কারণ এটা জাজমেন্টটাকে প্রপারলি আমরা জাস্টিস পাইনি। আপিলে তো যাবোই, অবশ্যই আপিলে যাবো না কেন, এটা তো আপিল হবেই, কারণ এটা তো এই যে জাজমেন্ট শোনেন, আমার ক্লায়েন্ট সম্পূর্ণভাবে নির্দোষ, ঘটনার সঙ্গে কোনো অবস্থাতে উনি জড়িত না। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্যারাশুটে করে পাইলট ও কোপাইলট জরুরি অবতরণ করে। তাদের দুজনকেই চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিমানটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে সকাল 10:06 উড্ডয়ন করে। এর 16 মিনিট পর 10:22 বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন লাগার পরপরই এর পাইলট এবং কোপাইলট প্যারাশুট দিয়ে জরুরি অবতরণ করে। বিমানটা পড়তে কোনো সময় দেয় না, সামনের মাথার মধ্যে একটা আগুনের গোবার মতো ছিল, ওইটা এইভাবে খারাপভাবে পড়ছে। প্যারাশুট দিয়ে দুইটা লোক মানে পানির মাধ্যমেও পড়ছে। পড়ার সাথে সাথে আমরা এখান থেকে কাঁটা লোকের ডাকছি, ডাকার পর নৌকা দুইটা গেছে, যাওয়ার পরে এদেরকে উদ্ধার করে নিয়ে আসে। শব্দের সাথে সাথেই মানে প্যারাশুট দিয়া ওই দুজন লোক আস্তে আস্তে মানে তারা পানি পুড়ে গেল আর কি, জিনিসটা ডাইরেক্ট বিমানটা চলে গেল, 2 মিনিটের মধ্যে শেষ। দুর্ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, সোলার মেশিন অলরেডি আসতেছে, আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে, শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বিমানটি বিধ্বস্ত হলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। নয়াপল্টনে কাল সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে বিকেলে জানাবে পুলিশ। সকালে ডিএমপি কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি জানান পুলিশ ইতিবাচকভাবে দেখছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সমাবেশের অনুমতির পেছনে কিছু শর্ত থাকবে, তা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে এই সমাবেশে ডাক দিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মিছিল করবে তারা। এছাড়া শনিবার সমাবেশে কর্মসূচি দিয়েছে যুবদল। আমরা কি প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকেলের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের, তবে তাদের আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়। মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি। এই ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় তাদের প্রোগ্রামের ব্যাপারে বা সরকারের পক্ষ থেকে যে কোনো গণতান্ত্রিক প্রোগ্রামের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অত্যন্ত পজিটিভলি কিন্তু সেগুলোকে আমরা ডিল করার চেষ্টা করি। তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াত্রা। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান ভারতের উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভারতের ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা হয় দুজনের। মন্ত্রী জানান বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব। এক্ষেত্রে তাদের দূতাবাসে জনবল বাড়ানোর কথা জানানো হয়। এদিকে দুদেশের সীমান্তে জিরো ক্যাজুয়ালিটি নিয়ে ও আলোচনা করেন তারা। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি
বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। মূল্যস্ফীতি, ডলার সংকট সহ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেসব সংকট তার জন্য পশ্চিমা বিশ্ব দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহি চৌধুরী বীর বিক্রম। সকালে রাজধানী পেট্রোবাংলা অডিটোরিয়ামে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। পশ্চিমারা বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহের জন্য দায়ী উল্লেখ করে তারপরও নানা কারণে তাদের উপদেশ শুনতে হয় বলেও জানান তৌফিক ইলাহি চৌধুরী। জিএসপি আবিষ্কৃত খনিজ সম্পদের উপর সংস্থাটির জন্য রয়্যালিটি নির্ধারণ করা গেলে আর্থিক সংস্থান নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি। আর দেশে যে খনিজ সম্পদ আছে তার সর্বোচ্চ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করার ওপর জোর দেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলাদেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে আজকে যেসব চ্যালেঞ্জ এসেছে এটা কোনোটাই আমাদের সৃষ্টি না, কোনোটাই আমাদের সৃষ্টি না, এটা সব বিদেশ থেকে এসেছে। সেই ইনফ্লেশন বিদেশ থেকে এসেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস বিদেশ থেকে এসেছে, আমাদের যে গরিবের উপর যে স্ট্রেস যাচ্ছে বিদেশ থেকে এসেছে। ওয়াশিংটন থেকে এসে যেসব বুদ্ধি দেয় অনেক সময় এটা মেনে নিতে হয়, তার মধ্যে থেকে আমরা যেন আমাদের নিজেদের বিচার বুদ্ধিকে প্রয়োগ করি, নিজেরা মিলেমিশে থাকি, সব কিছুর মধ্যে যেন রাজনীতি না আনি। ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধির বাংলাদেশে ব্যাংকের সিদ্ধান্ত দেশের রপ্তানি ও রেমিটেন্স আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীতে 3 দিনব্যাপী 29তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্য বাড়িয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও জানান তিনি। এছাড়া জোর করে কোনো ব্যাংককে মার্জারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না জানিয়ে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে যে কোনো ব্যাংক মার্জার করতে পারবে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ও যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস যৌথভাবে এই ইউএস ট্রেড শোর আয়োজন করেছে। এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না, বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল। এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। প্যারিস অলিম্পিকে টেবিল টেনিস ডিসিপ্লিনে খেলার বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাছাই পর্বে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হতে পারলে মূল পর্বে জায়গা পাবে একজন করে নারী ও পুরুষ খেলোয়াড়। সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে চায় বাংলাদেশ। কুশল ইয়াসিরের রিপোর্ট। টেবিল টেনিসে ভারত সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করায় দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। 13 থেকে 15 মে নেপালের কাঠমান্ডুতে বসবে বাছাই পর্ব। বাংলাদেশ ছাড়া স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ অংশ নিচ্ছে বাছাই পর্বে। এরই মধ্যে নাম প্রত্যাহার করেছে ভুটান। প্রতিপক্ষগুলো বেশ ভালো করেই চেনে বাংলাদেশের খেলোয়াড়রা। তাদের ব্যাপারে আমাদের আইডিয়া ভালোই আছে, তবে এখন পুরোটা এক্সপেকটেশন টেবিলে দেওয়ার পালা। যদি টেবিলে ভালো খেলতে পারি ইনশাল্লাহ ভালো খেলতে পারবো। প্রস্তুতি যেহেতু ভালো, এই ভালো খেলাটাকে কাজে লাগিয়ে আসলে কোয়ালিফাই করার প্ল্যান। এটা আমাদের অনেক বড় একটা আশা নিয়ে যাওয়া, যে ওখানে সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে থেকে কোয়ালিফাই করে অলিম্পিকে চান্স পাওয়া। তো আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, তো চেষ্টা করবো আমরা কোয়ালিফাই করার জন্য। ফেডারেশনের অধীনে লম্বা সময়ের জন্য ক্যাম্প করেছে টেবিল টেনিস খেলোয়াড়রা। মাঝে ভারত জাতীয় দলের কোচ মিহির ঘোষের তত্ত্বাবধানে বিশেষ অনুশীলন সেরেছে তারা। ইন্ডিয়ান কোচ এসেছিলেন, উনি সিনিয়র কোচ, উনি 99-এও এসেছিলেন। উনি এসছেন, অনেক ইম্পর্ট্যান্ট টিপস আমাদের দিয়ে গিয়েছেন, আমরা সেভাবে প্র্যাকটিস করছি। আমরা তাদের কাছ থেকে আমরা যেসবে আমরা পারি না, তারপর হচ্ছে সার্ভিস রিসিভিং, তারপর ভালো মতো থার্ড বল অ্যাটাক করা, সব কিছু আমরা তাদের থেকে শিখতে পারতেছি। তাদের আসার ফলে আমাদের আগের থেকে আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে। এবারের অলিম্পিকে
খেলার যোগ্যতা অর্জন করতে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা। আমার প্লেয়াররা কিন্তু প্যারিসে অলিম্পিক খেলবে সেই স্বপ্ন দেখছে। প্লেয়াররা যদি সুস্থ থেকে যদি সুন্দরভাবে সবাই খেলতে পারে, তাদের 100% দিতে পারে এবং উই হ্যাভ টু গুড চান্স। 2022 কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনালে খেলায় এখন পর্যন্ত টেবিল টেনিসে সর্বোচ্চ অর্জন বাংলাদেশের। অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নতুন ইতিহাস রচনা করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের 139 উপজেলায় ভোট পড়েছে 36.1%। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায় 17%, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় 73.1%। এর মধ্যে ইভিএম দিয়ে নির্বাচন হয়েছে এমন উপজেলায় ভোট পড়েছে 31.31%, আর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হওয়া উপজেলাগুলোতে ভোট পড়েছে 37.22%। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন উপজেলা নির্বাচনে মোট ভোট পড়েছে 30 থেকে 40% মধ্যে। যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, তাই না? আমাদের ভোটার তালিকা সঠিক ছিল, আমাদের ভোটারদের জন্য পরিস্থিতি নাম্বার দেওয়া আছে, তাদের সবাইকে আইডি কার্ড দেওয়া আছে। তো আমাদের পক্ষ থেকে তো ম্যানেজমেন্টের কোনো ঘাটতি ছিল না। কিন্তু ভোটে আগ্রহী করা, কোন রাজনৈতিক দলকে উনি ভোট দিবেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে আসছে বা আসে নাই দেখে উনি ভোটে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেইটার সাথে তো নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। আগামীকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সকালে ঢাকার গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আমাদের সার্বিক সমন্বয়মূলক কাজ সম্পাদন হয়েছে। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুকরাখালীর আম চাষি মোকসেদ মোরলের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার। এদিকে আগামী 25 মে গোপালভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে শুরু হবে চলতি মৌসুমে আম সংগ্রহ কার্যক্রম। সকালে জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে নিরাপদ আম লিচু সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বৃহত্তর একটি স্বার্থ নিয়ে আন্দোলন করছে। দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তেঁতুলিয়া সীমান্তে 2 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। খুলনার ডুমুরিয়ায় সুরাইয়া অটো এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে যানবাহনে গ্যাস সরবরাহ না করে অবৈধভাবে রান্নার সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে। তাই জেলা প্রশাসন ভোক্তা অধিকার আইনে 2 লাখ টাকা জরিমানা করে ফিলিং স্টেশনের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অধিক লাভের আশায় এবং শুল্ক ফাঁকি দিয়ে এই স্টেশন থেকে সকল ধরনের সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হচ্ছিল দেশের বিভিন্ন স্থানে। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ও মিডিয়া কর্মীরা সেখানে উপস্থিত হয়। পরে জেলা প্রশাসন এই ফিলিং স্টেশনে ক্রস ফিলিংয়ের প্রমাণ পেয়ে বিভিন্ন গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্টিকার সহ 98টি সিলিন্ডার জব্দ করে। এনটিভিতে মার্চ এবং এপ্রিল মাসে এভাবে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে ক্রস ফিলিং করার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়।
সাভারের আশুলিয়ায় সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান জোরদার করেছে ঢাকা জেলা প্রশাসন। দুপুরে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার বড় রাঙামাটিয়া মৌজায় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হচ্ছে। পরে সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে আশুলিয়ায় দখল হয়ে যাওয়া সকল সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ। শেয়ার বাজারে সরকারি কোম্পানিগুলোকে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেজন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। একনেক সভার সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৫,৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার মধ্যে সরকারি অর্থায়নে ৫,২০৩ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে আসবে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা। নদীতে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে উচ্চতা ও স্রোতে বাধাগ্রস্ত না হয় তা বিবেচনায় নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ তাঁর নামে করায় উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী নিজ নামে আর কোনো প্রকল্পের অনুমোদন দেবেন না বলেও জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে, সরকারি কোম্পানিকে শেয়ার বাজারে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়। সেইটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। এগুলি উনি যাচাই বাছাই করবেন, কারা কারা আসতে পারে, কারা কারা কোন কোন প্রতিষ্ঠান শেয়ার বাজারের অন্তর্ভুক্ত হতে পারে, এটা বিবেচনা করে হয়তো অর্থ বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রস্তাব দিবেন। বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়নের জন্য ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করা ও সীমান্ত হত্যার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। জুনায়েদ আল হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন তামজিদ সুমন। বাংলাদেশের তিস্তায় একটি বৃহৎ প্রকল্পে চীনের অর্থায়ন নিয়ে কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। এ বিষয়ে চীন সরকারের বেশ আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর অন্যতম তিস্তায় চীনের অর্থায়নের এই আগ্রহ নিয়ে বেশ অস্বস্তিও রয়েছে নয়াদিল্লির। এমন অবস্থায় এবার ঢাকা সফরে এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব তিস্তা প্রকল্পে অর্থায়নে তার দেশের আগ্রহের কথা জানালেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, ভারত তিস্তায় অর্থায়ন করতে চায়, তবে তিস্তায় যে প্রকল্পটি হবে সেটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হতে হবে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। তিস্তায় চীনও অর্থায়ন করতে চাচ্ছে। এই প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত ভারতের প্রস্তাবের বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশে তারা তাদের সক্ষমতা বাড়াতে আরও লোকবল নিয়োগ করেছে। তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা। আমি অনলাইনের কথা বলেছি, অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, সেই জন্যে সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য। সীমান্ত হত্যা নিয়ে বিনয় কোয়াত্রার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সেখানে জিরো ক্যাজুয়ালিটি হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬.১%। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায় ১৭%, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় ৭৩.১%। এর মধ্যে ইভিএম দিয়ে নির্বাচন হয়েছে এমন উপজেলায় ভোট পড়েছে ৩১.৩১%, আর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হওয়া উপজেলাগুলোতে ভোট পড়েছে ৩৭.২২%। এর আগে প্রধান নির্বাচন কমিশন
কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছিলেন, উপজেলা নির্বাচনে মোট ভোট পড়েছে 30 থেকে 40% মধ্যে। সুন্দর করেছি, এটাও যেমন চরম কথা, তেমন যদি বল যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, তাই না? আমাদের ভোটার তালিকা সঠিক ছিল, আমাদের ভোটারদের জন্য পরিস্থিতি নাম্বার দেওয়া আছে, তাদের সবাইকে আইডি কার্ড দেওয়া আছে। তো আমাদের পক্ষ থেকে তো ম্যানেজমেন্টের কোনো ঘাটতি ছিল না, কিন্তু ভোটে আগ্রহী করা, কোন রাজনৈতিক দলকে উনি ভোট দিবেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে আসছে বা আসে নাই দেখে উনি ভোটে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেইটার সাথে তো নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশে বিদেশে কত অবৈধ সম্পত্তি রয়েছে তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে রিটটি দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যের শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। রিটে সেই প্রতিবেদনটি সংযুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে একটি বাড়ি কিনেছেন সাইফুজ্জামান, যার দাম বর্তমানে 180 কোটি টাকারও বেশি। গত জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় 2770 কোটি টাকা মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস, কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এ পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ। পরিকল্পনা মন্ত্রী থাকতে এমন অনেক প্রকল্প পাশ করতে হয়েছে যা দরকারই ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমানে এই মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি এম মান্নান। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় নিজের ভূমিকা ছিল নিতান্ত একজন পেশকারের এমন মন্তব্য করে বর্তমান সংসদ সদস্য এম মান্নান দাবি করেন, জন্মই যার আজন্ম পাপ, এ ধরনের উন্নয়ন প্রকল্প পাশ করতে হয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতায় প্রকল্প নেওয়ার আগে তা জনগণের জন্য কতটুকু প্রয়োজন সেই বিবেচনার আহ্বান জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বইয়ে মূল্যস্ফীতি, বিদেশি মুদ্রার মজুদ, অর্থ পাচার রোধ এবং জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের করুণ পরিস্থিতি তুলে ধরা হয়। প্রকল্প আমি প্রতি মঙ্গলবারে প্রায় কিছুদিন আগ পর্যন্ত তুলে নিতাম পেশকার হিসাবে এডিপির সামনে। অনেক সময় আমি একমত হতে পারতাম না, কিন্তু নানা কারণে আমাকে এটা নিয়ে যেতে হয়েছে। এটা যে কোনো সময় হবে, আপনি হলে তাই হবে, সকল কিছু ইচ্ছা মতো করা যায় না। এমন প্রকল্প যেখান থেকে কোনো সাঙ্ক, জন্মেই যার আজন্ম পাপ, জন্মেই যে সে ডুবে জন্মাচ্ছে, পাতালে যার বসবাস, আমরা ভূতলে বাস করি সরকার আমি সবাই, কিন্তু যার পাতালে বসবাস আধ্যাত্মিক জগতে বা আধ্যাত্মিক জগতে এই সকল প্রকল্প আমরা বিশাল বিশাল পরিমাণে সম্পদ দিয়ে আমরা পাঠ করেছি।